যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই সরকারের মূল লক্ষ্য। বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয়। দুপুরে ইউনূস মোদি বৈঠক। মার্কিন শুল্ক আরোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ। নতুন বাজারে রফতানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। 2 বছর পুরোপুরি চালু হয়নি পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম। চলমান চুক্তি প্রক্রিয়া, শিগগিরই পরীক্ষামূলক সেবা শুরুর আশা। এবং রাজধানী বাজারে সপ্তাহ ব্যবধানে ব্রয়লারের দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। 20 থেকে 60 টাকা কমেছে সবজির দর। স্বাভাবিক রয়েছে ভোজ্য তেলের সরবরাহ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর ইউনূস। এর আগে গ্রুপ ফটো সেশনে অংশ নেন সদস্য দেশের নেতারা। এছাড়া সম্মেলনের সমাপনী দিনে 4 থেকে 5টি সেশনে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি বিমস্টেক জোটের স্বার্থ সংশ্লিষ্ট 2টি চুক্তিতে সই করবেন। মূল ইভেন্টের পাশাপাশি জোটভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে নানা ইস্যুতে সাইডলাইন বৈঠক হবে তার। সেখানেই বাংলাদেশ সময় দুপুর 2:45 নাগাদ ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। এই মুহূর্তে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। সকাল থেকেই আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে ব্যস্ত সময় পার করছেন। আজকে বিমস্টেক সম্মেলনের 3য় দিন অর্থাৎ সমাপনী দিনে তিনি বেশ কয়েকটি সেশনে অংশ নিয়েছেন। তার মধ্যে তিনি আজকে সমাপনী বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে আসলে তিনি নানা এই বিমস্টেককে আরও কীভাবে কার্যকর করা যায় এবং বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর যে পরিমাণ জনসংখ্যা রয়েছে তাদেরকে জনসম্পদে পরিণত করে কিভাবে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা যায় তিনি সেই ব্যাপারে কথা বলেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের ব্যাপারেও কথা বলেছেন। তার বক্তব্যে বাংলাদেশের প্রসঙ্গ এসেছে কয়েকবার। তিনি বলেছেন ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে একটি অভ্যুত্থান ঘটিয়েছে। তার মধ্যে বাংলাদেশের এখন নবযাত্রা তিনি সেটাকে বলছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের অর্থনীতি এবং দুর্নীতিকে দূর করার শক্তিশালী করার জন্য অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং দুর্নীতি দূর করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন বলছেন। পাশাপাশি বাংলাদেশের এই যে চলমান প্রক্রিয়া সেটিকে আরও সুদৃঢ় করতে কতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেই সমস্ত কমিশন আসলে কাজ করছে তিনি সেটা জানিয়েছেন। তিনি এই বক্তব্যে আজকে তার সমাপনী বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের আয়োজন করে এবং সেই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইনক্লুডেবল হবে বলে তিনি মনে করছেন। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন একটি সুষ্ঠু নির্বাচনের। তবে তার এই বক্তব্যকে ছাপিয়ে আজকে যেটি এখানে সব থেকে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। সেটি দুপুর 12টার পরে দুপুরের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে এইটি আসলে আমাদেরকে জানানো হচ্ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ব্যাংককে বিমস্টেক সম্মেলনে। মার্কিন শুল্ক যুদ্ধে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে একদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এগিয়ে নিতে হবে আলোচনা, অন্যদিকে নতুন বাজারে রফতানি বাড়াতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দূর করতে হবে বিদ্যমান প্রতিবন্ধকতা। এমন পরামর্শ দিয়েছেন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে 23.55 বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ে একক দেশ হিসেবে 16.45% প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি 4.47 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% হারে শুল্ক আরোপ করায় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত। আমেরিকা প্রশাসনের সাথে বাংলাদেশের খুব দ্রুত বাইলেটারাল আলোচনা যাওয়া উচিত এবং এই আলোচনা যে তাদেরকে কনভিন্স করতেই হবে পুরনো স্ট্রাকচার বা
পারলে আরও কম করা বা ডিউটি ফ্রি নিয়ে কাজ করা। তবে নতুন বাজারগুলিতে রফতানি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেগুলো প্রতিবন্ধকতাগুলো পাচ্ছি সবগুলো মিলে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে আসবে। এই অবস্থায় রফতানি আয় বাড়ানোর ক্ষেত্রে শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল সহ অন্যান্য পণ্য আমদানির কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। আমরা নেগোশিয়েট করে আমরা একটা পর্যায়ে আসবো যাতে আমার পণ্য তোমার দেশে যায় এবং তোমার পণ্য আমার কাছে আসে। গার্মেন্টস মালিকেরা আশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনা করে সংকট দূর করবে। আবারও সরগরম হয়ে উঠবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। রাজধানী বাজারে সপ্তাহ ব্যবধানে ব্রয়লারের দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। এছাড়া 20 থেকে 60 টাকা কমেছে সবজির দর। এদিকে স্বাভাবিক রয়েছে ভোজ্য তেলের সরবরাহ। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন, যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি শেষে প্রথম শুক্রবার আজ, আর বছরের অন্যান্য দিনের তুলনায় এই শুক্রবারে কিন্তু বাজারের চিত্র একটু কিছুটা ভিন্নই বলা যায়, কারণ ক্রেতা সমাগম বাজারে বেশ কম। আমি এখন আছি রাজধানীর বড় পাইকারি বাজার কাউরান বাজারে। এখানে কিন্তু প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে, যেখানে বর্তমানে কিন্তু যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি ক্রেতা সমাগম নেই বললেই চলে। সপ্তাহের যে কোনো দিনের তুলনাতেই সংখ্যাটা অনেক বেশি কম। আসলে ঈদের ছুটিতে সবাই বাড়ি যাবার কারণে ঢাকা যেমন ফাঁকা হয়েছে তেমনি কিন্তু ফাঁকা বাজারও। এ কারণে কিন্তু জিনিসপত্রের দামও কিছুটা কম। যেহেতু ক্রেতা নেই তাই বিক্রেতারা বেশ কম দামে বিক্রি করছেন সবজি। যেরকম গেল সপ্তাহে বেগুন বিক্রি হয়েছে 120 টাকা কেজিতে, সেই বেগুন কিন্তু এখন বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। করলার কেজি 60 টাকা, শশার কেজি 50 টাকা, যেটা গেল সপ্তাহে বিক্রি হয়েছে 60 থেকে 80 টাকা কেজিতে। লেবুর হালির দামও কিন্তু কমেছে, 20 টাকা হালিতে লেবু বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, যেটা গেল সপ্তাহে ছিল 100 টাকা কেজি। বিক্রেতারা বলছেন যেহেতু বাজারে ক্রেতা নেই তাই তারা যতটা কম দামে সম্ভব সবজি বিক্রি করছেন। আর ফাঁকা এই বাজারে কিন্তু কম দামে সবজি কিনতে পেরে যারা আসছেন কিনতে তারা কিন্তু বেশ সন্তুষ্ট। এদিকে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যও কিন্তু গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। দাম বাড়েনি কিংবা কমেনি অন্যান্য পণ্যেরও, চালেরও কিন্তু দাম বাড়েনি। এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ খবরাখবর। এখন সরাসরি ছিলাম রাজধানীর কারণ বাজারে। ঈদের পঞ্চম দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী এবং কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমেই যাচ্ছি চন্দ্রিমার কাছে। রাজধানীর বাসীর ঈদ আমেজ যেন থামছেই না, তাই তো শুক্রবার সকালেও সকলে পরিবার নিয়ে চলে এসেছে জাতীয় চিড়িয়াখানায়। তবে গত কয়েকদিনের তুলনায় আজ সকালে ভিড় কিছুটা কম দেখা গেছে। ধারণা করা যাচ্ছে যে যেহেতু আজ শুক্রবার জুম্মার নামাজের পরে সকলে আসবেন তাদের পরিবার পরিজনকে নিয়ে, তারা সকাল থেকেই এখানে 10টায় গেট খুলে দেওয়ার পরে তারা এখানে আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন। এই মুহূর্তে দাঁড়িয়েছে একটি বকের খাঁচার সামনে, সেখানে অন্তত 1 থেকে 1200টি বক রয়েছে এবং সকলেই কিন্তু তাদেরকে তাকিয়ে দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে ছোটরা। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই যে তীব্র গরমে কিন্তু এই কয়েকদিন যে চিড়িয়াখানায় ভিড় হয়েছে এর জন্য পশু পাখিও কিন্তু খুব একটা ব্যস্ত সময় পার করেছে এবং তারাও কিছুটা এনজাইটিতে পড়েছে। এবং এখন যেহেতু আজ সকালবেলা তারা অনেকদিন পর একটু স্বস্তি পাচ্ছে, ভিড় কিছুটা কম রয়েছে, পশু পাখির মধ্যেও কিছুটা আরাম দেখা যাচ্ছে। এবং যেহেতু এখন গরমটা বেশ পড়ে গেছে, খাঁচাগুলোতে প্রাণীগুলোকে দেখা গেছে যে তারাও খুব হাঁসফাঁস করছিল। যেহেতু চিড়িয়াখানায় কয়েকদিন ধরে অনেক মানুষ এসেছে এবং ঘোরাঘুরি করছে, একই সাথে তাদেরকে বারবার অনুরোধ করা যাচ্ছিল, যারা দর্শনার্থীরা যারা আসছেন ঘুরে দেখছেন তাদেরকে বারবার অনুরোধ করা যাচ্ছে যে আগত দর্শনার্থীরা যাতে কোনোভাবে চিড়িয়াখানার কোনো প্রাণীকে উত্ত্যক্ত না করে। এই মুহূর্তে কিন্তু ঈদ বিনোদনের খবরাখবর জানতে আমরা চলে যাব আমার আরেক সহকর্মীর কাছে, সুজাউদ্দিন রুবেলের কাছে।
ঈদের যে ছুটি সেটি শেষ হয়ে আসছে আর কক্সবাজারে পর্যটকের আগমন বেড়েই চলেছে। আমরা লক্ষ্য করছি গত 4 দিনের যে পরিমাণ পর্যটক এসেছে প্রতিদিন 1.5 থেকে 2 লাখ, ঠিক তেমনি আজকেও যেহেতু শুক্রবার আমরা লক্ষ্য করছি সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। বিশেষ করে মানুষের যে পরিমাণ, সেই মানুষের পরিমাণ আমরা লক্ষ্য করছি অন্যান্য দিনের তুলনায় কয়েক গুণে বেড়েছে। বিশেষ করে যেহেতু তীব্র গরম পড়ছে, এই গরমের মাঝে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়ছেন। একদিকে ঢেউয়ের সঙ্গে টিউবে গা ভাসিয়ে যেমন আনন্দ করছে, ঠিক তেমনি একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ করছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি জ্যাডিস্কি রয়েছে, সেই জ্যাডিস্কি যুগে সাগরের যে নীল জলরাশি রয়েছে সেই নীল জলরাশিতে গিয়ে তারা নীল সমুদ্র উপভোগ করছে। আবার অনেকে লক্ষ্য করছি সমুদ্রের জলরাশিতে ছবি তুলছে। এভাবে আসলে প্রিয় মুহূর্তগুলো, ঈদের যে টানা ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার ছুটে এসে তাদের আনন্দঘন যে মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে যেমন বন্দি করছে, ঠিক তেমনি তারা বেশ উৎসব মুখর পরিবেশে কিন্তু আমরা লক্ষ্য করছি উৎসবের মাধ্যমেই তারা ঈদ আনন্দকে উপভোগ করছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে দীর্ঘ মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি, পাতুয়ার টেক, সমুদ্র সৈকত সহ মহেশখালী এবং গ্রাম্য বৌদ্ধবিহার, এসব জায়গায় কিন্তু পর্যটকরা ছুটে যাচ্ছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু কক্সবাজারের যে ব্যবসা রয়েছে সেই ব্যবসার চাঙ্গা বাপ ফিরেছে। বিশেষ করে যেখানে সৈকত পাড়ের যে ফটোগ্রাফার, জেট-স্কি চালক, বিচ বাইক চালক রয়েছে, কিটকক ব্যবসায়ী থেকে শুরু করে শামুকজনকের যারা ব্যবসায়ী রয়েছে সবাই কিন্তু ব্যবসাটা চাঙ্গা হয়েছে এবং তারা দারুণ খুশি বলছে। যেহেতু রমজানে 1 মাস তারা ব্যবসা করতে পারেনি, সেক্ষেত্রে ঈদের যে টানা ছুটিতে 5 থেকে 7 লাখ পর্যটক কক্সবাজারে এসেছে, সেক্ষেত্রে তাদের ব্যবসাটা যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। ঈদ পরবর্তী বিনোদন কেন্দ্রের খবর জানতে এতক্ষণ ছিলাম রাজধানী চিড়িয়াখানায় এবং কক্সবাজারে। দেখছেন এ সময় বাণিজ্য। প্রায় 2 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ETCS। কর্তৃপক্ষ বলছে এ নিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। শীঘ্রই পরীক্ষামূলক এ সেবা সবার জন্য উন্মুক্ত হবে। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেই টোল প্লাজায় তৈরি হয় বিশাল জট। এতে হিমশিম অবস্থায় পড়েন টোল আদায়কারীরা, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয় টোল আদায়ের বুথ চালু থাকলেও এখনো উন্মুক্ত হয়নি। দীর্ঘদিনেও এর সুফল না পাওয়ায় অসন্তোষ এ পথ ব্যবহারকারীদের। টোলের দীর্ঘতির কারণে আমাদের যাতায়াত ক্ষেত্রে আমরা সুফল ভোগ করতে পারতাছি না। এখানে একটা ডিজিটাল ব্যবস্থা তৈরি হোক, চুক্তি পর্যায়ে চালু আছে, এটি হওয়ার পরেই যা সিস্টেমের সাথে মার্জ হয়ে গেলে এটা চালু হয়ে যাবে। কর্তৃপক্ষ বলছে ETCS স্বয়ংক্রিয় টোল আদায়ের সবকিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্ম চূড়ান্ত করা যায়নি। কিছু কিছু গাড়ি রেজিস্ট্রেশন যারা করেছে সেগুলো তারা টোল ক্যাশলেস হিসাবে ইলেকট্রনিক নগদ টাকা না দিয়ে পারাপার করতে পারছে। পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম পরীক্ষামূলক চালুর 2.5 বছরেও পূর্ণাঙ্গ চালু করা যায়নি। এতে টোল পরিশোধে তৈরি হয়েছে নানা রকম চ্যালেঞ্জ। মুন্সিগঞ্জের মাওয়ার টোল প্লাজা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার IDLC। ঈদ উদযাপন শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে ভিড় করেন যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা নৌযান অপেক্ষা বাড়িয়েছে ভোগান্তি। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। নারীর টানে ঈদ উপলক্ষে ঘরে ফেরা যাত্রীদের এবার কর্মস্থলে ফেরার যুদ্ধ শুরু হয়েছে। দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের মূল ভূখণ্ডে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। আমরা আজকে সকাল থেকে ভোলার প্রধান লঞ্চঘাট ইলিশায় অবস্থান করছি। ইলিশা ঘাটে আমরা দেখেছি যে সকাল থেকে হাজার হাজার যাত্রী ঘাটে উপস্থিত হয়েছেন, কারণ আগামীকাল থেকে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিবে। এই শিল্প প্রতিষ্ঠানের যে সমস্ত
কর্মীরা রয়েছেন আসলে তারা কর্মস্থলে ফেরার জন্য এই ঘাটে ফিরে জমায়েত হয়েছেন, সাথে তাদের পরিবার পরিজন নিয়েই। এই ঘাটের পরিস্থিতি যদি বলি যে এই ইলিশা ঘাট থেকে সকাল থেকে এই পর্যন্ত লক্ষ্মীপুরের উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মধু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে 60টি নৌযান ছেড়ে গেছে। এছাড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 20 থেকে 25টি অবৈধ ট্রলার এবং স্পিডবোটে যাত্রী পারাপার করছে। তারপরেও এখন ঘাটে হাজার হাজার যাত্রীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই ঘাটটিতে সবচেয়ে বেশি বিড়ম্বনা হচ্ছে যাত্রীদের, এখানে কোনো যাত্রী ছাউনি অথবা যাত্রীদের বসার বা সময় কাটানোর মতো কোনো পরিবেশ নেই শৌচাগার সহ জরুরি প্রয়োজনে ব্যবহারের কোনো কিছু। এই নদীর পাড়ে ব্লকের উপরে অনেকটা চরম ভোগান্তির মধ্যে আসলে এই যাত্রীরা রয়েছেন। আমরা বিআইডব্লিউটি এর সূত্রে জানতে পেরেছি যে তারা আসলে ঈদ উপলক্ষে বিশেষ কোনো সার্ভিস না করলেও এই রুটে যে নৌযানগুলো চলাচল করে ভোলা লক্ষ্মীপুর রুটে, সেই নৌযানগুলোকেই বারবার ট্রিপ দেওয়ার জন্য এখানে তারা নির্দেশনা দিয়েছেন। আমরা লঞ্চ এবং ট্রাকের যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আসলে চরম ভোগান্তির মধ্যে রয়েছে। তাদের দাবি হচ্ছে এই রুটের যাত্রীদের ভোগান্তি লাঘবের জন্য ঈদ উপলক্ষে আরো বেশি নৌযানের ব্যবস্থা করার। তো এ ছিল আমার কাছে ইলিশার ঘাট থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম ভোলার ইলিশা ফেরিঘাটে। মুন্সিগঞ্জের মিরকাদিমে 4 দিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে 300 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 2800 টাকা কেজিতে। হাটে ইলিশ ছাড়াও পাঙ্গাস, আইর, বোয়াল, রুই, কাতল সহ বিভিন্ন মাছ পাওয়া যায়। তবে সব মাছই বিক্রি হচ্ছে বাড়তি দরে। এই জন্য সিন্ডিকেট ও মজুতদারকে দায়ী করছেন ভোক্তারা। আড়তদাররা বলছেন ইলিশ সংরক্ষণে 30 এপ্রিল পর্যন্ত দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ, সেই প্রভাব পড়েছে বাজারে। কক্সবাজারের রবির পক্ষ থেকে 4 দিনব্যাপী রবি এলিট বিচ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে ফেস্টিভ্যালে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। এর পাশাপাশি রয়েছে স্পেশাল গেমিং জোন, কিডস প্লে জোন, ফ্রি জেট স্কি রাইড, বিচ বাইট, কিটকট এবং ঘুড়ি উৎসব সহ নানা আয়োজন। গেল 2 এপ্রিল থেকে শুরু হয় আয়োজনে 5 এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শকরা উপভোগ করতে পারবেন এই আয়োজন। দরপতনের মুখে পড়েছে ঊর্ধ্বমুখী থাকা স্বর্ণের বিশ্ববাজার। একদিনে প্রতি আউন্সে কমেছে $72 বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক নীতি কারণ, বিশ্লেষণ আন্তর্জাতিক গণমাধ্যমের। অবশেষে বিশ্ববাজারে কমতে শুরু করেছে স্বর্ণের দাম। একদিনে প্রতি ট্রয় আউন্সে $72 বেশি কমে শুক্রবার সকালে বিক্রি হয়েছে $3090। স্বর্ণের সঙ্গে কমেছে রূপার দামও। প্রতি ট্রয় আউন্সে 36 সেন্ট কমে ধাতুটি বিশ্ববাজারে বিক্রি হচ্ছে $31.55। মূল্যবান ধাতুর দরপতনের কারণ হিসেবে ট্রাম্পের উচ্চ শুল্ক নীতিকে সামনে আনছে রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে মার্কিন শুল্ক নীতি ঘোষণার পর দামের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের বাজারে। MS আরিফিন, সময় সংবাদ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই সরকারের মূল লক্ষ্য, বিমস্টেক সম্মেলনের প্রধান উপদেষ্টা। সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয়। দুপুরে ইউনুস মোদি বৈঠক। মার্কিন শুল্ক আরোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ, নতুন বাজারে রপ্তানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। এবং 2 বছরেও পুরোপুরি চালু হয়নি পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম। চলমান চুক্তি প্রক্রিয়া, শীঘ্রই পরীক্ষামূলক সেবা শুরুর আশা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।